আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদকে নিয়ে আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে কিছু কথা বলবো। তো প্রতিবেদনটার শিরোনাম হচ্ছে যে ঘুষ খেয়ে ৫৫,০০০ রোহিঙ্গাকে ভোটার বানান হেলাল উদ্দিন। আমার দেশ পত্রিকার চট্টগ্রাম থেকে যিনি কাজ করেন সোহাগ কুমার বিশ্বাস, তিনি এই প্রতিবেদনটি করেছেন। তো এই প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে এই যে রোহিঙ্গাদের ভোটার করা হয়েছে, এই ভোটার করতে এক একজনের কাছ থেকে ৫০ থেকে ৬০,০০০ করে টাকা নেওয়া হয়েছে। ঠিক আছে, কক্সবাজারের সাবেক যে পৌর মেয়র ছিলেন তার নেতৃত্বে একটি সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের সদস্যরা এই কাজটি করে থাকতেন। এবং এই হেলাল উদ্দিন তিনি শুধু রোহিঙ্গাদের যে ভোটার বানিয়ে টাকা নিয়েছেন ব্যাপারটা সেরকম না, তার এখানে আরেকটা উদ্দেশ্য ছিল যে তিনি ওই সব লোকদেরকে তাকে ভোট দেওয়ার শর্তে ভোটার বানিয়েছিলেন। তিনি নৌকার প্রার্থী হয়ে সেখানে নির্বাচন করারও পরিকল্পনা করেছিলেন। এই প্রতিবেদনে সেরকম তথ্যই উঠে এসেছে। আমি প্রতিবেদনটি পড়ছি শুরু থেকে, দেখা যাক কী কী তথ্য আমরা পাই। প্রথমে বলা হচ্ছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৫৫,৩১০ জন শরণার্থীকে এদেশের নাগরিকত্ব দিয়ে ভোটার বানিয়েছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমদ। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার খায়েশ ছিল তার। এজন্য নিজের ভোট ব্যাংক বাড়াতে এই দুর্নীতির আশ্রয় নেন শেখ হাসিনার আস্থাভাজন হেলাল উদ্দিন। কথিত বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্র অনুসন্ধানে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে দুর্নীতি দমন কমিশন বা দুদক। কিন্তু হাসিনা সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন জড়িত থাকায় বিষয়টি আর আলোর মুখ দেখেনি। উল্টো দুদকের যে কর্মকর্তা এই বিষয়ে অনুসন্ধান চালিয়েছিলেন তারই চাকরি চলে যায় ঠুনকো অজুহাতে। দুদক সূত্র জানায়, অবসরের পর কক্সবাজারের ঈদগাঁও, ইসলামাবাদ ও ইসলামপুর এলাকা থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা থেকেই হাজার হাজার রোহিঙ্গাকে নাগরিকত্ব দিয়ে ভোটার বানান হেলাল উদ্দিন। এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, পাসপোর্ট অফিসের কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে বড় একটি সিন্ডিকেট গড়ে তুলতে হয় তাকে, মানে হেলাল উদ্দিনকে। দুদকের ধারণা, এই চক্র শুধু ঈদগাঁও, ইসলামাবাদেই নয়, বরং কক্সবাজার সদর, টেকনাফ, লামা, আলীকদমে আশ্রয় নেওয়া আরও কয়েক লাখ রোহিঙ্গাকে ভোটার বানিয়েছে। এই প্রক্রিয়ায় লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। পরে নির্বাচন কমিশনও আলাদা একটি তদন্তে অভিযোগের সত্যতা পায়। নির্বাচন কমিশন ও দুদকের করা এই চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন দুটি দৈনিক আমার দেশের হাতে এসেছে। ২০১৫ থেকে ২০ সাল পর্যন্ত নির্বাচন কমিশনের সচিব ছিলেন কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা, আওয়ামী আমলা হিসেবে পরিচিত হেলাল উদ্দিন আহমেদ। তো হেলাল উদ্দিন আহমেদ ছিলেন কক্সবাজার ঈদগাঁও উপজেলার বাসিন্দা, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। দুদক সূত্র জানায়, অবসরের পর নির্বাচন করার খায়েশ থেকে ওই এলাকায় আশ্রিত লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকদের ভোটার বানাতে শুরু করেন তিনি। এতে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হয়। একদিকে যেমন এলাকায় তার ভোটার তৈরি হয়, অন্যদিকে প্রতিটি এনআইডি কার্ড দেওয়ার জন্য সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় ৫০ থেকে ৬০,০০০ টাকা। দুদক ও নির্বাচন কমিশনের তদন্ত সংশ্লিষ্টরা জানান, হেলাল উদ্দিনের গড়ে তোলা সিন্ডিকেটটি শুধু তার নির্বাচনী এলাকাতেই থেমে থাকেনি, বরং সারা দেশে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করেছে তারা। তবে পতিত সরকারের বাধায় বিস্তারিত অনুসন্ধান করা সম্ভব হয়নি। বিস্তারিত অনুসন্ধান করতে পারলে সারা দেশে ছড়িয়ে থাকা অন্তত ৫ লাখ রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার তথ্য উদ্ঘাটন করা সম্ভব হতো, যার মধ্যে অন্তত ৭০,০০০ রোহিঙ্গাকে পাসপোর্টও দেওয়া হয়েছে বলে মনে করেন তদন্ত সংশ্লিষ্টরা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন রোহিঙ্গা ডাকাত নূর আলম। এ সময় তার কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পায় পুলিশ, যা ইস্যু করা হয় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে। ৭০,০০০ টাকার বিনিময়ে নূর ওই আইডি সংগ্রহ করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তদন্তে নামে দুদক। এতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এখন হেলাল উদ্দিনের নাম এভাবে কিভাবে এখানে জড়িয়ে গেল বা কিভাবে হেলাল উদ্দিনের নাম আসলো সে বিষয়টা আমরা দেখি। ২০১৯ সালের ১২ই সেপ্টেম্বর তদন্তের স্বার্থে দুদকের একটি অনুসন্ধানী দল চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালায়।
এ সময় ভোটার তালিকা হালনাগাদ করার কাজে ব্যবহৃত 8টি ল্যাপটপ হারিয়ে যাওয়ার তথ্য পায় দুদক। তবে 7টি ল্যাপটপের ব্যাপারে জিডি ও মামলা রেকর্ড করা সহ আইডি ব্লক করার কথা জানানো হলেও ইসির দাবি করা মিরসরাই থেকে খোয়া যাওয়া একটি ল্যাপটপের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অজ্ঞাত কারণে। 4391 আইডি নম্বরের ল্যাপটপটির আইডিও ব্লক করা হয়নি তখনও। ওই একটি ল্যাপটপ দিয়েই 2016 সাল থেকে টানা 3 বছর ধরে 55,310 জন রোহিঙ্গাকে ভোটার বানানো হয়েছে, যাদের মধ্যে প্রায় 45,000ই কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা। অনুসন্ধানী দল ইসির সার্ভারে ঢুকে দেখতে পায় ভোটার হওয়ার জন্য যে নিবন্ধন ফর্ম ব্যবহার করা হয় তার সিরিয়াল নম্বর 41866301 থেকে 41866400 পর্যন্ত 100টি ফর্মের একটি বই একটি অফিসের নামে ইস্যু করার নিয়ম থাকলেও এর 63টি ফর্ম ব্যবহার করা হয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে। এছাড়া 2391 নম্বরের ল্যাপটপ থেকে যে 55,310 জনকে ভোটার বানানো হয়েছে তাদের কারোর ক্ষেত্রেই পূর্ণাঙ্গ কাগজপত্র আপলোড করা হয়নি নির্বাচন কমিশনের সার্ভারে। অনুসন্ধান চলাকালেই সে সময় নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন ফোন করে দুদকের অনুসন্ধানী টিমকে অভিযান অসমাপ্ত রেখেই ফিরে আসতে চাপ দেন। এতেই হেলালের নাম সন্দেহের তালিকায় আসে, মানে দুদকের সন্দেহের তালিকায় হেলালের নাম এভাবেই উঠে আসে। এখন আমরা কথা বলবো যে রোহিঙ্গাদের নাগরিকত্ব কিভাবে দেওয়া হতো সে বিষয়টি নিয়ে। মূলত চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের পিয়ন জয়নাল আবেদিন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের টেকনিক্যাল এক্সপার্ট সত্য সুন্দর দে, নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট মহিউদ্দিন তারেক, সৈকত বড়ুয়া, শাহজামাল ও পাভেল বড়ুয়া টেকনিক্যাল কাজগুলো দেখতেন। নির্বাচন অফিসে বসে অফিসের যন্ত্রাংশ ব্যবহার করেই ভুয়া ভোটার তৈরির কাজ করতেন তারা। এছাড়া জয়নালের বাঁশখালীর বাড়িতে আলাদা সার্ভার রুম বসিয়েও অফিস টাইমের পরে সবাই মিলে রোহিঙ্গাদের ভোটার বানানোর এর কাজ চালিয়ে গেছেন টানা 3 বছর। এসব কাজে ডাবল মুরিং নির্বাচন অফিসের স্ক্যানার, ফিঙ্গারিং মেশিন, আইরিশ ডিটেক্টর ও সিগনেচার প্যাড ব্যবহার করা হয়েছে। জেলা নির্বাচন অফিসের আরেক অফিস সহায়ক নূর আহমদ ও আউটসোর্সিংয়ের কর্মচারী ঋষিকেশ দাস ভোটার নিবন্ধন ফরমগুলো চুরি করে জয়নালের কাছে দিতেন। প্রক্রিয়া শেষে তথ্যগুলো কথিত খোয়া যাওয়া 4391 নম্বরের ল্যাপটপ থেকে আপলোড করতেন জয়নাল, আর ঢাকা থেকে সেগুলো দোহার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আইডি ও মডেম ব্যবহার করে নির্বাচন কমিশনের সার্ভারে ইম্পোর্ট দিতেন সত্য সুন্দর দে ও মহিউদ্দিন তারেক। রোহিঙ্গা ইস্যু থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার 32 উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করে খাতা কলমে বাড়তি সতর্কতা অবলম্বন করে নির্বাচন কমিশন। কমিশনের তৈরি করা নিবন্ধন ফরমের 41টি কলাম যথাযথভাবে পূরণ করা সহ পৌরসভা কিংবা ইউনিয়ন অফিসের প্রত্যয়নপত্র, বিদ্যালয়ের সনদ, জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন, ভূমি সনদ, উদ্যোক্তা সনদের প্রয়োজন হয়। এসব ডকুমেন্টের কোনোটির ঘাটতি থাকলে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির সত্যায়নপত্র সহ সব ডকুমেন্টের সফট কপি নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে হয়। কিন্তু এই 55,310 জনের একজনের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ ডকুমেন্ট নেই ইসিতে। এখন হেলাল উদ্দিনের সহযোগী কারা ছিলেন সে বিষয়ে আমরা জানি। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, পাসপোর্ট পেতে সহায়তা করা ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে 106 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এরা সবাই হেলাল উদ্দিনের সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটে রয়েছেন হেলাল উদ্দিনের ভাই নাইখংছড়ি কলেজের শিক্ষক মুজিবুর রহমান, নির্বাচন কমিশনের তৎকালীন পরিচালক খোরশেদ আলম, কক্সবাজার জেলা রিটার্নিং নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন, কক্সবাজার পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কক্সবাজার জেলা সাবেক নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদিন, নির্বাচন কমিশন ঢাকার টেকনিক্যাল এক্সপার্ট সত্য সুন্দর দে, ডাবল মোরিং থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অফিসার সৈকত বড়ুয়া, শাহজামাল, কক্সবাজার পূর্ব গোমাতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক নূর আহমদ, নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট মহিউদ্দিন তারেক, আউটসোর্সিং কর্মচারী ঋষিকেশ দাস, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, সরফরাজ কাদের রাসেল, জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী মাহফুজুর রহমান, সাবেক চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার খোরশেদ আলম সহ 106 জনের সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই সিন্ডিকেটে নির্বাচন অফিসের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আইনজীবী, শিক্ষক সবাই রয়েছেন।
রোহিঙ্গা ভোটার জালিয়াতি ধরায় চাকরি যায় দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের। দুদকের পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে 6 সদস্যের অনুসন্ধানী কমিটি গঠিত হয়। তবে কার্যত অনুসন্ধানের সব কাজ করেন উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। 2019 সাল থেকে টানা 2 বছর অনুসন্ধান শেষে 2021 সালের 16 জন প্রথম একসঙ্গে 5টি মামলা করেন তিনি। ওই দিনই হেলাল উদ্দিনের প্রভাবে তাকে বদলি করা হয় পটুয়াখালীতে। এর কয়েকদিন পর চাকরিবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয় তাকে। অনুসন্ধানী দলের বক্তব্য। বিষয়টি নিয়ে অনুসন্ধানী দল এমনকি চট্টগ্রাম দুদকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশ না করার শর্তে আমার দেশের সঙ্গে কথা বলেন অনুসন্ধানী টিমের একজন সদস্য। তিনি বলেন, অনুসন্ধানের বিভিন্ন পর্যায়ে হেলাল উদ্দিনের হস্তক্ষেপের কারণে তাকে সন্দেহের চোখে দেখে দুদক। এক পর্যায়ে সরাসরি যুক্ত জয়নাল, সত্য সুন্দর, নূর, শাহজামাল সহ 8 জনকে গ্রেপ্তার করা হলে তারা সবাই হেলাল উদ্দিনের নাম স্বীকার করেন। তদন্তকালে বিভিন্ন নির্বাচন অফিসের অন্তত 20 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারাও এই ঘটনার সঙ্গে হেলাল উদ্দিনের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। অনুসন্ধানকালে ভোটার তালিকায় ঢোকা কক্সবাজারের ঈদগাঁও ও ইসলামাবাদ এলাকার 897 জনকে সশরীরে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারাও অকপটে বলেছেন, হেলাল উদ্দিনকে ভোট দেওয়ার শর্তে দালালদের 40 থেকে 60 হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়েই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা। বিশেষজ্ঞদের বক্তব্য, এখন এই যে জালিয়াতি, রোহিঙ্গাদের আমাদের দেশের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হলো, এটা কেমন অপরাধ বা কী রকমের জালিয়াতি হয়েছে সে বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন চলুন আমরা জেনে আসি। সুশাসনের জন্য নাগরিকের চট্টগ্রাম জেলার সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী জানান, টাকার বিনিময়ে কিংবা সামাজিক আধিপত্যের কারণে কোনো বিদেশি নাগরিককে নিজ দেশের নাগরিকত্ব দিয়ে সহায়তা করা ক্ষমার যোগ্য অপরাধ। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের একটি গুরুতর অভিযোগ ওঠার পরও সরকারের টনক না নড়ায় বুঝতে হবে এর সঙ্গে শুধু সাবেক সচিবই নয়, সরকারের শীর্ষ পর্যায়ের সংশ্লিষ্টতা ছিল। বিষয়টি আবার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে এ বিষয়ে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই হেলাল উদ্দিনের বক্তব্য কী? এখন যেহেতু হেলাল উদ্দিন আহমেদ কারাগারে আছেন, তাই এই বিষয়ে তার কোনো বক্তব্য পায়নি আমার দেশ। প্রতিবেদনটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।